প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাল্টিমিডিয়া ক্লাসরুমে স্বাগতম। তোমরা ইতিমধ্যে সবাই অ্যাসাইনমেন্ট তৈরি করে লিখে জমা দিচ্ছ। নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশে এই কার্যক্রম শুরু হয়েছে। তোমরা মনে রাখবে যে অ্যাসাইনমেন্ট এটি একটি সহজতর প্রক্রিয়া, এটি ভয়ের কিছু নেই। তোমরা অ্যাসাইনমেন্টের বিষয়টি সুন্দর করে দেখে এটা উপলব্ধি করে বই দেখে বুঝে শুনে পড়ে নিজের ইচ্ছে মতো অ্যাসাইনমেন্টগুলো লিখবে। তোমরা যদি নিজেদের মন থেকে এই অ্যাসাইনমেন্টগুলো লেখো, সৃজনশীল তা তোমাদের বৃদ্ধি পাবে। তাহলে দেখবে যে এক সময় তোমাদের এইটা তোমরা অভ্যাস হয়ে গেলে উচ্চশিক্ষার ক্ষেত্রে তোমাদের জন্য ভীষণ উপকৃত হবে। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বাংলা বিষয়ে আলোচনা করব। তো তোমরা সবাই বাংলা বই এবং খাতা নিয়ে হাজির হও। আমরা চলো বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুমে আমরা ফিরে যাই। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়। আমি তোমাদের আজকে বাংলা একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা চলো একটি ভিডিও দেখি। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন। জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেঈমানি করি নাই। প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাস্টে আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করবো, মনে আছে? আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। তোমরা এই ভিডিওটি দেখলে, এই ভিডিওটিতে কি দেখলে? তোমরা ভিডিওটিতে তোমরা দেখলে যে আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ আমরা এখানে দেখলাম। তো চলো আমরা কিছু ছবি দেখি। এখানে আমরা 4টি ছবি দেখছি। এই ছবিগুলো আমাদের কি মনে করিয়ে দেয়? এটি শুধু বাংলাদেশের জন্য নয়, আজকে সারা পৃথিবীর জন্য এই ছবি 4টি একটি গর্বের বিষয়। কারণ এইটি হচ্ছে সেই ছবি যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে ডাক জাতির জনক বঙ্গবন্ধু দিয়েছিলেন 7ই মার্চ, সেই রেসকোর্স ময়দানের সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের ছবি। যেই 7ই মার্চের ভাষণ আজকে ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্বের একটি প্রামাণ্য দলিল হিসেবে এটি স্থান পেয়েছে। তো আমাদের পাঠ্য বইয়ের কোনো একটি বিষয়ের সাথে এর মিল রয়েছে। তোমরা কি বলতে পারবে? নিশ্চয়ই পারবে। এটি হচ্ছে আমাদের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এটির কবি কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি নিজেই। কারণ তোমরা অবাক হয়ে যাবে যে এই ভাষণটি তিনি যখন দিয়েছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই যে ভাষণটি তিনি দিয়েছিলেন, এই ভাষণটি কিন্তু কোনো লিখিত ভাষণ নয়। সেদিন বঙ্গবন্ধু 7ই মার্চে এই রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে লক্ষ জনতার উদ্দেশ্যে তার যেটি মনে এসেছিল সেই কথাটি তিনি বক্তব্যের মাঝে তিনি উপস্থাপন করেছিলেন। যুদ্ধ কিভাবে চলবে, যুদ্ধ সময় কি করতে হবে, কিভাবে যুদ্ধ পরিচালনা করতে হবে, কিভাবে জয় ছিনিয়ে আনতে হবে, তার প্রত্যেকটি নির্দেশনা তিনি তার এই ভাষণে দিয়েছিলেন। সেই কারণে তাকেই আমরা এখানে কবি হিসেবে স্থান দিয়েছি। কারণ তিনি হচ্ছেন সেই কবি, সেই অমর কবি, যিনি নিজে থেকে নিজের আত্ম উপলব্ধি দিয়ে তিনি এই ভাষণটি দিয়েছিলেন। তো শিখন ফল
আমরা জানি যে এই কোনো একটা শিক্ষা আমরা গ্রহণ করলে সেটি কিভাবে আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবো সেটি হচ্ছে শিখন ফল। এই শিখন ফলে আমরা লেখক পরিচিতি বলতে পারবে তোমরা, যে যিনি লেখক সেই জাতির জনক তার সম্পর্কে বলতে পারবে, নতুন শব্দের অর্থসহ বাক্য গঠন করতে পারবে, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের যে গুরুত্ব সেটুকু তোমরা ব্যাখ্যা করতে পারবে, বঙ্গবন্ধুর আদর্শ দেশপ্রেমের অবদান বিশ্লেষণ করতে পারবে। এটি হচ্ছে আমাদের শিখন ফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা লেখক পরিচিতিতে যাই। আমরা যে ছবিটি দেখছি এই ছবিটি হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। তার জন্ম ও পিতামাতার নাম। তিনি 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। পিতা শেখ লুৎফর রহমান, মাতার নাম হচ্ছে সায়রা খাতুন। তার অবদান আমরা এখানে দেখছি। তিনি বাঙালির সাহিত্য শাসনের দাবি যে 6 দফা, এই 6 দফা আন্দোলনের মুখ্য প্রবক্তা। অর্থাৎ এই যে 6 দফা আন্দোলন যে হয়েছিল বাংলাদেশে, এটা তিনিই ছিলেন প্রধান। বাঙালির অবিসংবাদিত নেতা এবং মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক তিনি নিজেই ছিলেন। তার সরকারি স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের সংবিধান রচনা করেন 1972 সালে। অর্থাৎ এই বঙ্গবন্ধুর সরকার অতি অল্প সময়ের ভিতরে এই যে বাংলাদেশের যে সংবিধান, যেই সংবিধানের উপর ভর করে আজ বাংলাদেশ পরিচালিত হচ্ছে, সেই মহান সংবিধান 1972 সালে তিনি রচনা করেছিলেন তার আমলে। উপাধিও বিশেষ পরিচিতি। এই বঙ্গবন্ধুর কিছু বিশেষ উপাধি এবং পরিচিতি আছে। তিনি হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূচনাকালে 1969 সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। সেই সময়ের ছাত্র সমাজ, তোমরা জানো যে আজকের যে মহান সংসদের যে নেতা তোফায়েল আহমেদ, তার নেতৃত্বে সেই 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ছাত্র সমাজ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। সেই সময়টি ছিল 1969 সাল। জীবনাবসান আমরা সবাই জানি। 1975 সালের 15ই আগস্ট সামরিক বাহিনীর কতিপয় বিপদগামী সদস্যদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। তোমরা সবাই জানো যে তার সবচাইতে কাছের মানুষ সেই খন্দকার মোস্তাক, যে তার আগের দিন সেই বঙ্গবন্ধুর পরিবারের খাওয়া দাওয়া করেছিল। এই বঙ্গবন্ধুর পরিবার থেকে খেয়ে দিয়ে যাওয়ার পরে সে একটু তরকারি নিয়ে তার বাসায় গিয়েছিল। সেই জঘন্য খুনি মোস্তাক, তার নেতৃত্বে 1975 সালের 15ই আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যা করা হয়। এই হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশে একটি কালো অধ্যায় রচিত হয়েছিল এবং সেই হত্যাকারীরা এত নির্মম এবং নৃশংস ছিল যে তার স্ত্রী, তার পুত্রবধূ, এমনকি তার সেই নাবালক শিশু শেখ রাসেল, তাকেও সেদিন তারা রেহাই দেয়নি, গুলি করে তাকে হত্যা করেছিল। বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করতেন না যে বাঙালিদের কাছেই তার মৃত্যুবরণ করতে হবে। কিন্তু দেখো, সেই বাঙালি যাদেরকে তিনি ভালোবাসতেন, হৃদয় উজাড় করে যাদের জন্য তিনি আন্দোলন করেছেন, সেই বাঙালির কতিপয় কিছু সন্ত্রাসী, স্বার্থান্বেষী কিছু সৈনিক, স্বার্থান্বেষী কিছু নেতা সেই দিন তাদের হীনস্বার্থ চরিতার্থ করবার জন্য সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটি একক কাজে যাই। তোমরা সবাই খাতা বের করে এই প্রশ্নটি লিখে নাও। শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন? অর্থাৎ শেখ মুজিবুর রহমান সেখান থেকে বঙ্গবন্ধু এই উপাধিটি তিনি কত সালে লাভ করেন, কিভাবে লাভ করেন, এটি তোমরা তোমাদের খাতায় লিখে তোমরা বিদ্যালয়ে তোমার শিক্ষকদেরকে স্কুল খুললে দেখাবে। আদর্শ পাঠ, তোমরা এই আদর্শ পাঠটি দেখো। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, শেখ মুজিবুর রহমান আজকে সেই 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণটি তিনি দিয়েছিলেন। তোমরা তোমাদের বইয়ে সবাই মিলে ঠান্ডা মাথায় তোমরা তোমাদের বইটি পড়বে এবং দেখবে যে কি সুন্দরভাবে সেই ভাষণটি তিনি লিপিবদ্ধ করেছেন। তোমরা সবাই একটু 5 মিনিট এই বইটি পড়ো, মন দিয়ে পড়ো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ। তোমরা বইটি পড়লে, তোমরা যতটুকু পড়েছো সেটুকুই তোমরা বুঝতে পেরেছো যে এই কথাটির কি মর্ম বা উদ্দেশ্য কি ছিল। তো এখানে পড়তে গিয়ে
তোমাদের কিছু নতুন শব্দের সঙ্গে পরিচিত হয়েছে তোমরা। একটি হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। এই ন্যাশনাল অ্যাসেম্বলিটা কি? সেটি হচ্ছে জাতীয় পরিষদ। আমরা যেমন বলি জাতীয় সংসদ সদস্যরা সচিবালয়ে বসে যে মিটিংটি করে সেই হলটির নাম হচ্ছে জাতীয় পরিষদ, যেটাকে বলা হতো আগে ন্যাশনাল অ্যাসেম্বলি। মার্শাল ল, মার্শাল ল মানে সামরিক আইন। মার্শাল তারপরে ল, ল মানে আইন। এটা সেনাবাহিনী দ্বারা যে সেনাবাহিনীদের পরিচালনা করবার জন্য যে আইন, সেটি হচ্ছে মার্শাল ল। অর্থাৎ এই মার্শাল ল যখন জারি হয় তখন আর গণতন্ত্র থাকে না, সেখানে সামরিক শাসন চলে আসে। এইটাই হচ্ছে মার্শাল ল। ভুট্টো সাহেব, আমরা সবাই জানি পাকিস্তান পিপলস পার্টির তৎকালীন নেতা জুলফিকার আলী ভুট্টো, তিনি পাকিস্তানি সামরিক সরকারের সঙ্গে হাত মিলিয়ে বাঙালি যেন পাকিস্তানের শাসন ক্ষমতায় যেতে না পারে সেই জন্য হীন ষড়যন্ত্রে লিপ্ত হন। তিনি হচ্ছেন সেই ভুট্টো, অর্থাৎ তদানীন্তন সেই পূর্ব পাকিস্তানের পিপলস পার্টির নেতা ছিলেন ভুট্টো সাহেব। তাকেই বঙ্গবন্ধু বলতেন ভুট্টো। আমরা আরো কিছু নতুন শব্দের সঙ্গে পরিচিত হই, সেটি হচ্ছে সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েট একটা ইংরেজি শব্দ, যেটির বাংলা হচ্ছে সচিবালয়। অর্থাৎ সংসদ সদস্য মন্ত্রীবৃন্দ, অর্থাৎ বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী সহ যেখানে বসে আইন পাশ করেন সেটাকেই বলা হয় সচিবালয়। শাসনতন্ত্র, রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধানসমূহ সংবিধান। অর্থাৎ এটাই হচ্ছে সংবিধান। এই রাষ্ট্র পরিচালনার জন্য যে সমস্ত আইন কানুন, এটাই যেখানে লিপিবদ্ধ থাকে যে বইটিতে, সেটি হচ্ছে সংবিধান এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হয়। এই জন্য এটাকে বলা হয় শাসনতন্ত্র। আরটিসি, আমরা এখানে আরটিসি দেখতে পাচ্ছি। আরটিসি মানে রাউন্ড টেবিল কনফারেন্স, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে গোল টেবিল বৈঠক। আমরা এখানে দেখছি যে একটি গোল টেবিল বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছে, সেটাকে বলছেন আরটিসি। যে আমি বঙ্গবন্ধু আরটিসিতে বসতে পারি না, তিনি যে কথাটি বলেছিলেন সেটি হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স। তখন যে সংসদ সদস্যরা বসতেন সেটাকে বলা হচ্ছে আরটিসি। এবার আমরা জোড়ায় কিছু কাজ করি, তোমরা দুজন মিলে কাজ করবে। ন্যাশনাল অ্যাসেম্বলি, শাসনতন্ত্র, আরটিসি, এই যে তিনটি শব্দ রয়েছে, এই তিনটি শব্দ দিয়ে তোমরা একটি করে বাক্য রচনা করবে এবং এটি খাতায় লিখে রাখবে। লিখে স্কুল খুললে তোমরা তোমাদের শিক্ষককে দেখাবে। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, তোমরা জোড়ায় কাজটি করলে এই জন্য। তো চলো এবার আমরা ঐতিহাসিক যে 7ই মার্চের ভাষণের কিছু অংশ জেনে নেই। এই যে ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু যে ভাষণ শুরু করেছিলেন, যে ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছরের ইতিহাস মুমূর্ষ নরনারীর আত্মনাদের ইতিহাস। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। অর্থাৎ জাতির জনক এই যে বাংলাদেশের যে দুরবস্থা, সেই দুরবস্থায় যে শোষণ, নিপীড়ন, যে নির্যাতন, সেই নির্যাতনের বিরুদ্ধে তিনি এই ভাষণটি দিয়েছিলেন। তার ভাষণের প্রতিটি কথা, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য ছিল অবহেলিত, নিপীড়িত এই বাংলার মানুষ, তারা যেভাবে শোষিত এবং বঞ্চিত হয়েছে, সেই বঞ্চিতর বিরুদ্ধে গিয়ে একটি বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলার পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠা পাওয়া, এটি ছিল এই 7ই মার্চের ভাষণের মূল উদ্দেশ্য। এসব আমরা গল্পের মূল ভাব জেনে নেই। এই যে গল্পটি, এর মূল একটা ভাব রয়েছে, যেই অন্তর্নিহিত কারণকে সামনে রেখে জাতির জনক যে ভাষণটি দিয়েছিলেন সেটি হচ্ছে মূল ভাব। পাকিস্তানি ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো ভেঙে বাঙালির সার্বিক মুক্তি অর্জনের লক্ষ্যে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি ঘোষণা করেন, কারাবরণ করেন। অর্থাৎ 66 সালে উনি যখন 6 দফা দেন, এই 6 দফা দেওয়ার জন্য তিনি কিন্তু
অ্যারেস্ট হন, কারাবরণ করেন। 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ অর্জন করে নিরঙ্কুশ বিজয়। এই 70-এ যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত জাতির জনক শেখ মুজিবুর রহমান তিনি ছুটে বেরিয়েছেন এবং সেই নির্বাচনে সবচাইতে বেশি সিট তিনি পেয়েছেন, বিজয় তিনি পেয়েছেন। তবুও পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্রের পথ বেছে নেয়। 1971 সালের 2রা মার্চ থেকে বঙ্গবন্ধুর আহ্বানে বাংলার সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় 7ই মার্চ 1971 সালে ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমানে যেটি সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, সেখানে প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 মিনিটের যে ঐতিহাসিক ভাষণ দেন, সেটি আজ ইউনেস্কোর এই ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ যেখানে স্থান পেয়েছে, যা বাংলাদেশের জন্য গৌরবের। এই ভাষণ 7ই মার্চের ভাষণ হিসেবে বিখ্যাত। অর্থাৎ পৃথিবী যতদিন থাকবে, বিশ্বের যত নেতা, যত রাষ্ট্রপ্রধান তারা যে ভাষণগুলি দিয়েছেন, সেই ভাষণের ভিতরে জাতির জনক বঙ্গবন্ধুর সেই 18 মিনিটের ভাষণটি এটি বিশ্বের সেরা ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা বাঙালিরা হয়েছি গৌরবান্বিত। জাতির জনক আমাদের শুধু মুক্তি দেয়নি, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য তিনি আমাদের শক্তি জুগিয়েছেন। তার জন্যই আজ তার ভাষণ আজকে বিশ্ব প্রামাণ্যের একটি দলিল হিসাবে ইউনেস্কো এবং জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার বাকি অংশটুকু তোমরা আবার মনোযোগ দিয়ে পড়ো। তোমরা পড়বে এবং নতুন যে শব্দগুলো আসবে সেগুলোর সাথে পরিচিত হবে। তো আমি আশা করবো যে তোমরা 5 মিনিট তোমাদের জন্য সময়, তোমরা ভালো করে এই পড়াটি পড়ে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 মিনিট তোমরা পড়লে আবারও তোমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা আবার আমার দিকে মনোযোগী হও। এবার তোমরা একটি দলীয় কাজ করবে, সবাই দলগতভাবে যে কাজটি করবে সেই কাজটি হচ্ছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ না দিলে বাঙালি ঐক্যবদ্ধ হতো না এবং মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা পেত না। চরণটি তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করো। অর্থাৎ বঙ্গবন্ধু যদি সেই 7ই মার্চের এই ভাষণটি না দিতেন, তাহলে বাঙালি এইভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার সাহস পেত না এবং মুক্তিযুদ্ধের সময় যে অনুপ্রেরণা নিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই ঝাঁপিয়ে পড়ার একমাত্র সাক্ষী এবং শক্তি ছিল 7ই মার্চের ভাষণ। সেই 7ই মার্চে তিনি ভাষণ দিয়েছিলেন বলেই আজকে মুক্তিযোদ্ধারা তারা আমাদের এই দেশে 30 লক্ষ মা বোন তাদের রক্তের বিনিময়ে আজকে যে লাল সবুজের পতাকা আমরা ছিনিয়ে এনেছি, সেটি আজকে এই 7ই মার্চের ভাষণই হচ্ছে তার অনুপ্রেরণা। এটি তোমরা দলগতভাবে লিখে তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। সবাইকে ধন্যবাদ। তোমরা লিখে তোমাদের শিক্ষককে দেখাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম সম্পর্কে জানি। বঙ্গবন্ধুর যে দেশপ্রেম, এটি একটি অনন্ত উদাহরণ। তার প্রতিটি কথা, তার প্রতিটি ভাষণ তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে, আর্মিদের উদ্দেশ্যে, পুলিশ বাহিনীর উদ্দেশ্যে, শিক্ষকদের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে যে ভাষণগুলো দিয়েছিল, সেই ভাষণগুলো যদি আমরা দেখি, তাহলে তার যে দেশপ্রেম, তিনি যে একজন খাঁটি দেশপ্রেমিক নেতা ছিলেন, সেটি আমরা বুঝতে পারি। তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। আমি এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেওয়ার চাই, আজ থেকেই বাংলাদেশে কোর্ট কাচারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিব যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেই জন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। রিক্সা, গরুর গাড়ি, রেল চলবে, লঞ্চ চলবে, শুধুমাত্র সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট চলবে না। 28 তারিখে কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। তার মতো মানুষ পৃথিবীতে আর হয়তো আসবে না, কিন্তু তার স্মৃতি, তার ব্যক্তিত্ব যুগ যুগ ধরে থাকবে।
তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং কবিতার সুন্দর কবিতায় লিখেছেন, যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। অর্থাৎ তিনি কিভাবে বিবেচনা করেছেন যে ধর্মঘট চলবে, সেই ধর্মঘটে যাতে গরিবরা কষ্ট না পায় সেজন্য রিক্সা চলবে, রেলগাড়ি চলবে, লঞ্চ চলবে, কিন্তু সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট কোনো কিছু চলবে না। এবং 28 তারিখে যেন কর্মচারীরা বেতন পায়, তারা যেন না খেয়ে থাকে, সেই বিষয়ে বঙ্গবন্ধুকে আলোড়িত করেছিলেন এবং তার জন্য তিনি সেই ভাষণে বলে গেছেন। এবং তিনি আরো বলেছেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, অর্থাৎ এই মুক্তির জন্য তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে। অর্থাৎ লাঠি, বাঁশ, দা, কাঁচি যা আছে, তার এই ভাষণে উৎসাহিত হয়ে মানুষজন কিন্তু সেই সময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা মূল্যায়নে যাব। আমরা দেখি বঙ্গবন্ধু প্রত্যেক ঘরে ঘরে কি গড়ে তুলতে বলেছিলেন। তোমরা তো নিশ্চয়ই জানো, প্রত্যেকে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন। বঙ্গবন্ধু কোথায় 7ই মার্চের ভাষণ দেন? তোমরা অনেকেই বলতে পারবে 7ই মার্চের ভাষণটি দিয়েছিলেন রেসকোর্স ময়দানে, যেটি এখন সোহরাওয়ার্দী উদ্যান। মুক্তিযুদ্ধের ডাক দেন। এই যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার ডাক কে দিয়েছিলেন? অবশ্যই বঙ্গবন্ধু দিয়েছিলেন। তারপরে কে বাঙালির অবিসংবাদিত নেতা? এই বাঙালির অবিসংবাদিত নেতা কে? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখি এখানে কিছু অবজেক্টিভ প্রশ্ন রয়েছে। বঙ্গবন্ধু কি ধরনের হরতালের ডাক দিয়েছেন? লাগাতার, সহিংস, শান্তিপূর্ণ না ধ্বংসাত্মক? আমরা সঠিক উত্তরটি জেনে নিই। তিনি শান্তিপূর্ণ হরতালের ডাক দিয়েছিলেন। আরেকটি প্রশ্ন রয়েছে, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কত মিনিট ছিল? 16 মিনিট, 17 মিনিট, 19 মিনিট না 18 মিনিট? অবশ্যই 18 মিনিট। তোমরা দেখলে এইভাবে আমরা আমাদের মূল্যায়নগুলো জানবো। আরেকটি প্রশ্ন রয়েছে, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের উদ্দেশ্য কি ছিল? মুক্তি সংগ্রামের আহ্বান, বৈষম্য থেকে মুক্তির আহ্বান, সংগ্রাম পরিষদের আহ্বান। কোনটি সঠিক? আমরা দেখি এটি হচ্ছে তিনটা সঠিক। তার ভাষণের উদ্দেশ্য ছিল মুক্তি সংগ্রামের আহ্বান, বৈষম্য থেকে মুক্তির আহ্বান, সংগ্রাম পরিষদের আহ্বান। তিনি প্রত্যেকটি কথা তার 7ই মার্চের ভাষণে বলেছিলেন। 1969-এর গণ অভ্যুত্থান কেন হয়েছিল? দেশের স্বাধীনতার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সামরিক তন্ত্র প্রতিষ্ঠার জন্য না খাদ্য ও বস্ত্রের জন্য? আমরা সঠিক উত্তরটি জেনে নিই। সেটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আজকে 1969-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটি হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা তোমাদের একটি বাড়ির কাজ দেব। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নাম হতো না। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই গল্প অবলম্বনে 1971 সালে মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর অবদান ব্যাখ্যা করে আনবে। অর্থাৎ তোমাদের প্রশ্নটি হলো যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের নাম হতো না। এই যে তোমাদের যে গল্পটি, এই গল্পটি পড়ে সুন্দরভাবে তোমরা এটি লিখে নিয়ে আসবে। কারণ আসলে তোমরা দেখলে যে মানুষ সারা জীবন তিনি আন্দোলন করেছে নিপীড়িত নিষ্পেষিত মানুষের জন্য, যিনি স্বাধীনতার স্বপ্ন দেখতেন, যিনি নিজেকে নিয়ে কখনো ভাবেননি, তার জীবনের যৌবনের তারুণ্যের অনেক সময় তিনি জেলে কাটিয়েছেন। জেলে কাটিয়েছেন তার জন্য নয়, তিনি স্পষ্ট বলেছেন পৃথিবীর একমাত্র ব্যক্তি তিনি যিনি বলতে পারেন নির্বাচিত হয়েও যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। অর্থাৎ তাকে প্রধানমন্ত্রী করার জন্য ষড়যন্ত্র করেছে, যে প্রধানমন্ত্রী বানিয়ে তাকে যাতে সবার সামনে হেয় করা যায়। তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। অর্থাৎ মানুষের অধিকার, ন্যায় নীতি নিয়ে তিনি কথা বলেছেন। তার এক একটি আন্দোলন পর্যায়ক্রমে আজকে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। সেই জন্য যে মানুষটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, যার জন্ম না হলে এই বাংলাদেশ হতো না। এটি আরো চমৎকারভাবে তোমরা বই পড়ে তোমাদের নিজের ভাষায় সুন্দর করে লিখে আনবে। এটি তোমাদের বাড়ির কাজ। সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী মাল্টিমিডিয়া ক্লাসে। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম।